10 নম্বর সাংস্কৃতিক মানচিত্র, কালচারাল ম্যাপ। পড়ার পূর্বে সর্বপ্রথম তোমাদের জানা উচিত প্রতিটা ইম্পর্টেন্স লাইন, যেগুলো ইম্পর্টেন্স কোশ্চেন আছে সেগুলো আমরা আন্ডারলাইন করে রাখবো। দেন সাথে সাথে নোট করে রাখবো। আর প্রতিটা লাইন কি বলতে চেয়েছে সেটা বোঝার চেষ্টা করতে হবে। অবশ্যই প্রতিটা পেজের নোট করা উচিত, প্রতিটা ব্রিলিয়ান্ট এবং নর্মাল স্টুডেন্ট হও না কেন প্রত্যেকটা সাবজেক্টে নোট ডাউন করলে সবচেয়ে ভালো রেজাল্ট হবে। আর প্রত্যেকটা লাইন কিভাবে পড়বো, কেমন করে পড়লে ভালো হয় সেটা একটু শোনো। নিজেরা প্রশ্ন করবো, নিজেরাই কিন্তু উত্তর দেব, তাহলে সবচেয়ে বেশি মনে থাকবে। ঘুরে ফিরি যে কোনো লাইন ঘুরিয়ে ঘুরিয়ে প্রশ্ন তৈরি করা শিখতে হবে এবং অ্যান্সার বের করা শিখতে হবে। দেখো, বিভিন্ন স্থানের অর্থনৈতিক অবস্থা, বিভিন্ন দেশ ও রাষ্ট্রের সীমা, ঐতিহাসিক কোনো স্থানের স্থাপত্য, পৃথিবীর বিভিন্ন অঞ্চলের সমাজ ব্যবস্থা ইত্যাদি নিয়ে যে মানচিত্র তৈরি করা হয় তাকে সাংস্কৃতিক মানচিত্র বলে। তাহলে সাংস্কৃতিক মানচিত্র কাকে বলে, এইটা যদি এই লাইনগুলো আমরা পড়ি তাহলে সেটা হচ্ছে সাংস্কৃতিক মানচিত্র হয়ে যাবে। বা কাকে বলে সংজ্ঞা, এটা একটা সংজ্ঞা, অবশ্যই মেমোরাইজ রাখতে পারো। আবার সাংস্কৃতিক মানচিত্রকে কয়েকটি ভাগে ভাগ করা হয়েছে, তো কয়টি ভাগে ভাগ করেছে সেটা শিওর দেয়া নেই। তো কয়েকটি ভাগে ভাগ করে আছে, সে ভাগগুলো আমরা একটু দেখি। তো প্রথমে আছে দেখো রাজনৈতিক মানচিত্র, পলিটিক্যাল ম্যাপ। বিভিন্ন দেশ ও রাষ্ট্রের সীমা দেখিয়ে এই মানচিত্র তৈরি করা হয়। এর মধ্যে কোনো দেশ বা রাষ্ট্রের রাজধানী গুরুত্বপূর্ণ শহরও দেখানো হয়। খ নাম্বার বন্টন মানচিত্র, ডিস্ট্রিবিউশন ম্যাপ। যেসব মানচিত্রে জনসংখ্যা, শস্য, জীবজন্তু, শিল্প ইত্যাদির বন্টন কোনো একটি অঞ্চল বা দেশে দেখানো হয় তাকে বন্টন মানচিত্র বলে। এটাও কিন্তু একটা সংজ্ঞা, যে এরকম হতে পারে যেসব মানচিত্র জনসংখ্যা, শস্য, জীবজন্তু, শিল্প ইত্যাদির বন্টন কোনো একটি অঞ্চল বা দেশে দেখানো হয় তাকে কি বলে, তাকে বলা হয় বন্টন মানচিত্র বলে। এটা কিন্তু একটা সংজ্ঞা, অবশ্যই তোমাদের এটা জেনে রাখতে হবে। গ নম্বর, আমরা যেগুলো পড়বো সবগুলো কিন্তু একটা সংজ্ঞা। তারপর ঐতিহাসিক মানচিত্র, যেটাকে বলা হয় হিস্টোরিক্যাল ম্যাপ। ঐতিহাসিক কোনো স্থান বা স্থাপত্যকে নিয়ে যেসব মানচিত্র তৈরি করা হয় তাকে ঐতিহাসিক মানচিত্র বলে। তাহলে ঐতিহাসিক মানচিত্র কাকে বলে, যদি এই সংজ্ঞাটা পড়তে চাও পড়ে নিতে পারো, এটাও কিন্তু একটা কোশ্চেন। তাহলে ঐতিহাসিক কোনো স্থান বা স্থাপত্য নিয়ে যেসব মানচিত্র তৈরি করা হয় তাকে কি বলে, তাকে কি মানচিত্র বলে, তাকে হচ্ছে ঐতিহাসিক মানচিত্র বলে। এবার ঘুরিয়ে পড়তে পারি, এখানে একটা প্রশ্ন আছে তার সাথে আর একটা সংজ্ঞার পেজ আছে। ঘ নাম্বার সামাজিক মানচিত্র, সোশ্যাল ম্যাপ। পৃথিবীর বিভিন্ন অঞ্চলের সমাজ ব্যবস্থার উপর ভিত্তি করে মানচিত্র তৈরি করা হয়। তাহলে পৃথিবীর বিভিন্ন অঞ্চলে কিসের উপর ভিত্তি করে মানচিত্রগুলো তৈরি করা হয়, সমাজ ব্যবস্থার উপর ভিত্তি করে। কিসের উপর ভিত্তি করে, সমাজ ব্যবস্থার উপর ভিত্তি করে মানচিত্র তৈরি করা হয়। বিশেষ করে যারা সামাজিক প্রথা, বৈষম্য, জনসংখ্যা এসব নিয়ে গবেষণা করে তারা এই মানচিত্র ব্যবহার করে। তারা হচ্ছে বিশেষ করে কারা কারা ব্যবহার করে এই মানচিত্রগুলো, যারা হচ্ছে সামাজিক প্রথা নিয়ে অথবা বৈষম্য নিয়ে, জনসংখ্যা এসব নিয়ে আলোচনা করে বা গবেষণা করে তারা মানচিত্রগুলো ব্যবহার করে। অঙ্গ নাম্বার ভূমি ব্যবহার মানচিত্র, ল্যান্ড ইউজ ম্যাপ। ল্যান্ড ইউজ ম্যাপ, কোনো ভূমি কি কাজে ব্যবহার করা হচ্ছে বা কোনো ভূমি কোন কাজে ব্যবহার করলে সবচেয়ে বেশি উপযোগী তার উপর ভিত্তি করে যে মানচিত্র তৈরি করা হয় তাকে ভূমি মানচিত্র বলে। তাহলে ভূমি মানচিত্র কাকে বলে, এখানে একটা সংজ্ঞা, এই সংজ্ঞাটা তোমরা পড়ে রাখবা, যে ভূমি মানচিত্র কাকে বলে এটা একটা সংজ্ঞা মেমোরাইজ করলে হয়ে যাবে। আবার কোনো ভূমি কি কাজে ব্যবহার করা হচ্ছে বা কোনো ভূমি কোন কাজে ব্যবহার করলে সবচেয়ে বেশি উপযোগী তার উপর ভিত্তি করে যে মানচিত্র তৈরি করা হয় তাকে কি মানচিত্র বলে, তাকে কি মানচিত্র বলে, ভূমি মানচিত্র বলে। এভাবে আমরা দুইটা প্রশ্ন পেয়ে যাচ্ছি। তারপরে আছে দেখো মানচিত্র তথ্য উপাত্ত উপস্থাপনার নিয়মাবলী, টেকনিক্স অফ প্রেজেন্টিং ইনফরমেশন ইন আ ম্যাপ। স্থানীয় বৈচিত্র্য সূচক মানচিত্র গঠন ভূগোল শাস্ত্রের একটি প্রধান ও প্রয়োজনীয় বিষয়। এই বিশাল পৃথিবীকে অথবা পৃথিবীর বিভিন্ন অংশের এক একটি সামাজিক রূপ এই ধরনের মানচিত্রের মধ্যে যেভাবে ফুটিয়ে তোলা যায় অন্য কোনো উপায়ে তা সম্ভব নয়। স্থানীয় বৈচিত্র্য সূচক মানচিত্রে বিভিন্ন প্রতীক চিহ্নের মাধ্যমে ভূপ্রাকৃতিক ও সাংস্কৃতিক বিষয়সমূহের একটি সুন্দর প্রতিছবি দেখতে পাওয়া যায়।
এখানে দেখো এই প্রতীকগুলোর মাধ্যমে একদিকে যেমন পাহাড় পর্বত, নদী-নালা, মালভূমি, হ্রদ, সমভূমি, পুকুর, ঝিল, বনভূমি প্রভৃতি বিভিন্ন প্রাকৃতিক বিষয়ের পরিচয় পাওয়া যায়, তেমনি অন্যদিকে রাস্তাঘাট, হাট-বাজার, মসজিদ, মন্দির, হাসপাতাল, খেলার মাঠ, জনবসতি, মানুষের ঘনত্ব, জীবিকা অর্জনের উপায় প্রভৃতি নানা সাংস্কৃতিক তথ্য পরিচয় পাওয়া যায়। তাহলে কি কি তথ্যগুলো পাওয়া যাচ্ছে এইগুলো তোমাদের একটু মনে রাখার চেষ্টা করতে হবে। প্রতীকগুলোর মাধ্যমে কি কি পাওয়া যাচ্ছে, কি কি বোঝা যাচ্ছে, জানা যাচ্ছে সেইটা। দেখো এই প্রতীকগুলোর মাধ্যমে কি কি, একদিকে যেমন পাহাড় পর্বত, নদ নদী নালা, মালভূমি, হ্রদ, সমভূমি, পুকুর, ঝিল, বনভূমি বিভিন্ন প্রাকৃতিক বিষয়ের পরিচয় পাওয়া যায়, তেমনি অন্যদিকে কি পাওয়া যায়, রাস্তাঘাট, হাট বাজার, মসজিদ, মন্দির, হাসপাতাল, খেলার মাঠ, জনবসতি, মানুষের ঘনত্ব, জীবিকা অর্জনের উপায় প্রভৃতি নানা সাংস্কৃতিক তথ্য পরিচয় পাওয়া যায়। এই কারণে কোনো একটি অঞ্চলের সুবিধা অসুবিধা, পারিপার্শ্বিক অবস্থা এবং নানা সমস্যার সুষ্ঠু সমাধান করতে চাইলে এর মানচিত্র তথ্য উপাত্ত উপস্থাপনের নিয়মাবলী জানা একান্ত প্রয়োজন। যে কোনো ভাষায় একটি মানচিত্র পাঠ করতে হলে নানা ধরনের প্রতীক চিহ্নের সাহায্য নিতে হয়। পৃথিবীর বিভিন্ন দেশ তাদের স্থানীয় বৈচিত্র্যসূচক মানচিত্রের মধ্যে এ সকল প্রতীক চিহ্ন ব্যবহার করে আসছে। এই কারণে এসব চিহ্নকে আন্তর্জাতিক প্রচলিত প্রতীকীয় চিহ্ন বলে। তাহলে পৃথিবীর বিভিন্ন দেশে তাদের স্থানীয় বৈচিত্র্যসূচক মানচিত্রের মাধ্যমে এ সকল প্রতীক চিহ্ন ব্যবহার করে আসছে। এই কারণে এইসব চিহ্নকে আন্তর্জাতিক প্রতীক চিহ্ন বলে। তাহলে এইসব বিষয়গুলোকে কি বলে, আন্তর্জাতিক প্রতীক চিহ্ন বলে। স্থানীয় বৈচিত্র্য সূচক মানচিত্র। তাহলে স্থানীয় বৈচিত্র্য সূচক মানচিত্রের ভিতরে কি কি আছে আমরা একটু দেখব। এখানে মানচিত্র পঠন ও ব্যবহারের ভিতরে আছে, দেখো পাঠ করার জন্য এই প্রতীক চিহ্নগুলো অত্যন্ত জরুরি বলে মানচিত্রের নিচের দিকে এই প্রতীকগুলোর চিহ্নগুলোর সূচক দেওয়া থাকে। যে ব্যক্তির এই চিহ্নগুলো সম্বন্ধে যত ভালো ধারণা থাকবে তিনি তত ভালোভাবে এই মানচিত্র পাঠ করতে পারবেন। মানচিত্রে প্রচলিত প্রতীক চিহ্ন সমূহ, মানচিত্রে যে প্রচলিত যে প্রতীক চিহ্ন আছে সেইগুলো দেখো। তো কিছু প্রতীক রয়েছে, দেখো পাকা রাস্তার ক্ষেত্রে এরকম সোজাসুজি দুইটা দাগ, কাঁচা রাস্তার ক্ষেত্রে এরকম ডট, দেখো ডট ডট মতো দিয়া। আর আন্তর্জাতিক সীমারেখা, আন্তর্জাতিক সীমারেখার ক্ষেত্রে বড় দেখো আন্ডারলাইন করে রেখা দেয়া, তার মাঝে মাঝে বিন্দু দেয়া। জেলা সীমারেখার ক্ষেত্রে দেখো একটা আন্ডারলাইন করে দেয়া, রেখা দেয়া, তারপর মাঝে দুইটা ফোঁটা, আবার রেখা মাঝে দুইটা ফোঁটা, এই সিস্টেম। ব্রডগেজ রেল লাইনের ক্ষেত্রে দেখো কেমন, ব্রডগেজের ক্ষেত্রে এই যে এরকম সাদা কালো, মানে একটু গাঢ় এবং একটু হালকা। আর মিটার গেজ রেল লাইনের ক্ষেত্রে দেখো বেশিরভাগই কাটাকাটি। জলভূমির ক্ষেত্রে দেখো জলভূমি পানির মতো দেখতে, নদীর ক্ষেত্রে নদীর মতো ঢেউয়ের মতো, হ্রদগুলো কেমন এই যে এরকম, গ্রাম্য বস্তির গুলোর ক্ষেত্রে এরকম, মসজিদগুলো চিহ্ন মসজিদের মতো, মন্দিরগুলো মন্দিরের মতো করে দেওয়া আছে। আর গাছগুলো, গাছের যে মানচিত্র আছে গাছের মতো, লাইট হাউস গুলো লাইট দিয়ে দেখানো, বিমানবন্দরগুলো বিমানের মতো, সেতু দিয়ে সেতু মতো, ঈদগাহর মতো, শিল্প কারখানা দেখো শিল্প কারখানার মতো পিকচার দেয়া, পর্বত মানে পাহাড়ের মতো দেয়া, বাঁধ মানে বাঁধের মতো করে দেয়া। আন্তর্জাতিক কিছু সাংকেতিক চিহ্ন আমরা দেখলাম। তো আন্তর্জাতিক সাংকেতিক চিহ্নগুলো কিন্তু ব্যবহার করা হয়ে থাকে। একটি মানচিত্র তথ্য উপস্থাপনের জন্য গুরুত্বপূর্ণ কয়েকটি বিষয় হলো শিরোনাম, টাইটেল বা হেডিং। প্রত্যেক মানচিত্রে একটি শিরোনাম থাকে। তাহলে প্রত্যেক মানচিত্রে একটা কি থাকে, শিরোনাম। প্রতিটা মানচিত্র বলতে প্রতিটা বিষয়ের একটা শিরোনাম থাকে। তাহলে প্রত্যেক মানচিত্রের একটি করে কি থাকে, শিরোনাম থাকে। একটা প্রশ্ন, এটি কোনো দেশের বা কোনো অঞ্চলের কিসের মানচিত্র, এতে তা উল্লেখ থাকে। যেমন বাংলাদেশের রাজনৈতিক মানচিত্র, বাংলাদেশের রাজনৈতিক মানচিত্র আছে, প্রতিটি মানচিত্র তৈরির সময় এতে একটি শিরোনাম দিতে হবে। তো যাই হোক, আমরা ভিডিওটা এখানে শেষ করছি। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব, পেজ হলে ফলো করে দিও, তার সাথে একটা লাইক এবং একটা কমেন্ট করে দেন। আর নেক্সট ভিডিও পাওয়ার জন্য অবশ্যই বেল আইকনটা অল করে রাখো, যাতে নিউ ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে সর্বপ্রথম তোমাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যায়। ইফ ইউ লাভ দিস ভিডিও প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল, লাইক, কমেন্ট, শেয়ার, হিট দ্য বেল আইকন ফর গেটিং নেক্সট ভিডিও। সো এভরিওয়ান টেক কেয়ার, লাভ ইউ, আল্লাহ হাফেজ, বাই বাই।